সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমি আলোচনার বিষয় রেখেছি ব্যাংকে গ্রাহকের আস্থা কি ফিরছে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, চেয়ারম্যান ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমি আজকে শুরুতে যেটা বলছিলাম যে ব্যাংকে গ্রাহকের আস্থা কি ফিরছে কিনা। ব্যাংকে আমানত বাড়ছে ইতিমধ্যে জানা গেছে, কিন্তু একই সময় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 4.47% নেমে গেছে। তাহলে কি এটাকে গ্রাহকের আস্থা ফেরার প্রমাণ বলবো, নাকি মানুষ শুধু টাকা রাখছে কিন্তু ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফেরেনি? কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। খুবই সমসাময়িক একটি প্রসঙ্গের অবতারণা করেছেন। দেখুন, ব্যাংক মূলত হচ্ছে মানুষের আস্থার জায়গা। আমরা একাডেমিতে কিন্তু এই কথাটি বলে থাকি যে ব্যাংক কাকে বলে, ব্যাংক হচ্ছে মানুষের বিশ্বাস, মানুষের সততা নিয়ে, মানুষের সৎবিশ্বাস নিয়ে, মানুষের যত ভালো গুণ আছে সেগুলো সমষ্টি হচ্ছে ব্যাংক। যেমন আমানতদারি, একটা কথারও আমানতদারি হতে পারে, আবার কেউ টাকা পয়সা রাখছে সেটাও কিন্তু আমরা আমানত হিসেবে বলে থাকি। তো যাই হোক, আমরা বেশ কিছু বৎসর ধরে, আমরা তো সত্যি কথা বলতে গেলে যদিও গত প্রায় 2 বছর ধরে ব্যাংকিং খাতের এই যে ভগ্ন দশা এটা প্রকাশিত হয়েছে, কিন্তু এরও অনেক কাল আগে থেকেই, বেশ কিছু বছর আগে থেকে ব্যাংকের এখনকার যেটা এই ধ্বংসস্তূপ, এটা কিন্তু একদিনে আসলে হয়ে ওঠেনি। এটা বেশ কিছু বছর ধরে কিন্তু একটা পুঞ্জীভূত যে সিমটম, সেটারই একটি বহিঃপ্রকাশ হচ্ছে আজকে ব্যাংকিং খাতের যে তারল্য অবস্থা, সংকট, মূলধন ঘাটতি থেকে শুরু করে আস্থার সংকট, নানা কিছু যেটা আমরা বলে থাকি। এখন এই মুহূর্তে কিছুটা আসার কথা, যেটা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে এই মুহূর্তে বিগত প্রায় 1 মাসের মধ্যে প্রায় 1 লাখ কোটি টাকার উপরে আমানত বৃদ্ধি পেয়েছে। এটা সামগ্রিক একটি পরিসংখ্যান, একটা গড় পরিসংখ্যান বটে। কিন্তু যদি আমরা আবার ক্লাসিফিকেশন করি যে কনভেনশনাল ব্যাংক এবং ইসলামিক ব্যাংকের কি অবস্থা, সেক্ষেত্রে কিন্তু আবার বলতে হয় যে ইসলামী ব্যাংকগুলোতে মানুষ টাকা না রেখে এখানে হয়তো উইথড্র করছে। কারণটা হচ্ছে এখানে প্রায় 13,000 কোটি টাকার ডিপোজিট কমে গেছে। তো সুতরাং সামষ্টিকভাবে এই 56-57টি ব্যাংকের মধ্যে যদি 1 লাখ কোটি টাকার উপরে আমানত বৃদ্ধি পেল, কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে আমানত যেটা কমে গেছে, তাহলে আমরা যদি আলাদা করে বলতে চাই যে সামষ্টিকভাবে ব্যাংকিং খাতের প্রতি মানুষের, বিশেষ করে আমানতকারীদের আস্থাটা হয়তো কিছুটা পুনঃস্থাপিত হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, যেটা আলাদা করে বলতে গেলে ইসলামী ব্যাংক থেকে কিন্তু আসলে ইসলামী ব্যাংকগুলো সেভাবে আমানতকারীদের আমানতটা টানতে সক্ষম হচ্ছে না, নাম্বার 2। এখন সাথে আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেটা, এটা কমে এই মুহূর্তে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। আমরা একটু খুবই আসলে একটু আশাহত হচ্ছি। কারণটা হচ্ছে বর্তমানে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, তারা 31 দফা নির্বাচনী ইশতেহার দিয়েছেন। তাদের 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যেতে চান এই দেশের অর্থনীতিকে। এই সমস্ত কিছুকে যদি আমরা অ্যাচিভ করতে চাই এবং হচ্ছে আগামী 1.5 বা 2 বছরের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস, দারিদ্র্য বিমোচন, এই যে ভালো ভালো যে উদ্দেশ্যগুলো আছে, যে ইশতেহারগুলো আছে, যে অবজেক্টিভগুলো আছে, এগুলো যদি ফুলফিল করতে চায় সরকার, তাহলে কিন্তু এটা সরকারের একার পক্ষে তো করা সম্ভব না। সরকার যদি শুধুমাত্র সে নিজে বিনিয়োগ করেন, সরকারের তো এত হ্যান্ডস নেই, সরকারের তো এত অর্গানাইজেশন নেই, এত ম্যান পাওয়ার নাই যে তারা চাইলে সমস্ত খাতে, সরকার চাইলে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুলতে পারে না। সরকার চাইলেই তারা মানে বেসরকারি খাতের মতো যে কোনো বাসের ব্যবসা বলেন, অথবা তেলের ব্যবসা বলেন, গ্যাসের ব্যবসা বলেন, সরকারের পক্ষে এত কিছু করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে বেসরকারি খাতের যে উদ্যোগ, সেগুলো কিন্তু আসতেই হবে। বেসরকারি খাতে উদ্যোগ বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে যদি বেসরকারি খাতে শিল্প, যারা ইতিমধ্যে প্রচলিত শিল্প আছে সেগুলো সচল রাখতে হবে, এবং যেগুলো মানে শিল্প কারখানা প্রতিস্থাপনের অপেক্ষায় আছে, নতুন নতুন শিল্প কারখানা, সেগুলো অতি দ্রুত সচল করার ব্যবস্থা করতে হবে। এবং যুগের সাথে তাল মিলিয়ে আজ থেকে 10 বা 20 বছর পরে এদেশের মানুষের চাহিদা কিরকম হবে, সাপ্লাই কিরকম হবে, তার উপর ভিত্তি করে কিন্তু মানে ভবিষ্যৎমুখী কিছু কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা তৈরি করতে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে বেসরকারি উদ্যোক্তা সমাজ যারা আছেন, ব্যবসায়ী সমাজ যারা আছেন, বলে তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। কিন্তু সেই এগিয়ে আসার যে একটা অন্যতম ইন্ডিকেটর, সেটা হচ্ছে যে তারা বেসরকারি খাত মানে ব্যাংকিং ব্যবস্থা থেকে কি পরিমাণ ঋণ তারা হচ্ছে গ্রহণ করছেন।
হ্যাঁ, এখন সেই পরিসংখ্যানটি আপনি তুলে ধরলেন, যেটা কিন্তু এই মুহূর্তে সর্বকালের সর্বনিম্ন অবস্থায় পড়ে গেছে। এটা 4.5%-এর নিচে। এবং আমরা যেটা মনে করি যে আমাদের যেটা জিডিপি প্রবৃদ্ধি সর্বশেষ বাজেটে যেটা ধরা হয়েছে 6.5%-এর ঘরে, মূল্যস্ফীতি ধরে রাখা হয়েছে 7.5%-এর মতো, এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতির যে 8 থেকে 10 বছরের যে লক্ষ্যমাত্রা, এ সমস্ত কিছুকে অ্যাচিভ করতে গেলে আমাদের কিন্তু বেসরকারি খাতে ঋণ প্রবাহ এটা প্রায় 20%-এর ঘরে উন্নীত করার একটা প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। সেটা কোথায় 20%, আর এখন হচ্ছে সেটা 5%-এর নিচে। সুতরাং এই মুহূর্তে যে পরিসংখ্যানটা, এতে কম করে হলো 3 থেকে 4 গুণ কিন্তু আসলে বৃদ্ধি না করলে আমাদের এই যে অর্থনৈতিক বিনির্মাণের যে বিভিন্ন টার্গেট সমূহ আছে, সেই টার্গেটগুলো অ্যাচিভ করা কিন্তু আসলে দুরূহ হয়ে পড়বে বলে আমরা মনে করি। ব্যাংক খাতের এই সমস্যা তো অনেক দীর্ঘদিনের, আসলে অনেক লম্বা সময় হয়ে গেছে। এই যে আমানত, এখন বর্তমান যে আমানত বাড়ছে, এটা কি ইতিবাচক প্রভাব ফেলবে কি মনে করছেন? না, সে তো অবশ্যই। তবে আমাদেরকে একটু দেখতেও হবে যে আসলে মানুষ ইকোনমিক এজেন্টস বলি আমরা, যে দেখুন যে অর্থনীতির যারা হচ্ছে ভারসাম্যপূর্ণ অবস্থানে নিয়ে আসে, যে ডিমান্ড এবং সাপ্লাই সাইড, এই দুই সাইডেরই কিন্তু হচ্ছে মূল মন্ত্র বা ইকোনমিক কন্ট্রিবিউটর পার্টিসিপেন্ট যারা, তারা হচ্ছে হাউস হোল্ড, তারাই হচ্ছে বিজনেস, তারা গভর্নমেন্ট এবং ফরেন এন্টিটি এবং এনজিও অন্যান্য যারা আছে। এই 4 বা 5টা কেন্দ্রিক যে অর্থনীতি, মানে এই সংস্থা অথবা এলিমেন্টস কেন্দ্রিক যে অর্থনীতি, বলে এদেরকে কিন্তু বাংলাদেশের বাজার বা বাংলাদেশের অর্থ ব্যবস্থায় তাদের কিন্তু বিকল্প কোনো আসলে যাওয়ার জায়গাটা নেই। আমরা বিকল্প যাওয়ার জায়গা বলছি এই অর্থে যে জনগণের কাছে টাকা যদি সারপ্লাস থাকে, তাদের ইনকামের চেয়ে যদি কনজামশন এই মুহূর্তে কম হয়, তাহলে তাদের কিছু সঞ্চয় হবে, এবং সেই সঞ্চয়ের অর্থটা তারা বিনিয়োগ করতে চায়। কোথায় বিনিয়োগ করবে? বিনিয়োগের সাধারণত 4টি সেক্টর থেকে থাকে অর্থনীতিতে স্বীকৃত বা প্রচলিত যে সেক্টর 4টি। একটা হচ্ছে যে পুঁজিবাজার। আপনি জানেন, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, আপনি এই বিষয় নিয়ে তো অনেক আলোচনা করেন, উপস্থাপনা করেন, যে বাংলাদেশে পুঁজিবাজারের কি ভগ্নদশা। এখানে সুশাসনের ঘাটতি রয়েছে, ভালো কোনো কোম্পানি নেই, এবং যে সমস্ত ছোটখাটো বিনিয়োগকারী, ইভেন মাঝারি বিনিয়োগকারীরা যারা আসেন, এরা কিছুদিনের মধ্যে পুঁজি হারিয়ে অনেকেই পথে বসেন, অনেকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়েছেন। তো আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। তবে এটাই বাস্তবতা যে বাংলাদেশের পুঁজিবাজারে এখনো কিন্তু জনগণের আস্থাটা আসেনি যে তারা তাদের সঞ্চয়টাকে ওখানে বিনিয়োগ করবে, নাম্বার 1। নাম্বার 2, বিনিয়োগের আরেকটি ক্ষেত্র থাকে, সেটা হচ্ছে বন্ড মার্কেট। তা আমাদের এখানে বন্ড মার্কেট বলতে সরকারের উদ্যোগে শুধুমাত্র কিছু বন্ড প্রচলিত আছে, যেগুলো এই যে পারিবারিক সঞ্চয়পত্র বলেন বা প্রতিরক্ষা সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র, এরকম বেশ কিছু সঞ্চয়পত্রের স্কিম আছে, নাম্বার 1। নাম্বার 2, বেসরকারি উদ্যোগে কিন্তু আমাদের সেভাবে কিন্তু বন্ড আসলে প্রচলন করা হয়নি সেভাবে। ইতিপূর্বে বিগত সরকারের সময়ে, আওয়ামী লীগ সরকারের সময় কিছু বন্ডের কথা বলা হচ্ছিল, ইসলামিক বন্ড, সুকুক বা বিভিন্ন নামে, সেগুলো কিন্তু এখন পথে বসেছে, সেগুলো মুখ থুবড়ে পড়েছে। সুতরাং বন্ড মার্কেট বাংলাদেশে বিকশিত হওয়ার একটা অপার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটাকেও আমরা কিন্তু আসলে হেলায় হারিয়ে ফেললাম, এবং হচ্ছে এটা পদদলিত করে মানুষের কাছ থেকে এটা যে একটি সম্ভাবনাময় খাত, সেই হিসেবে তুলে ধরতে আমরা ব্যর্থ হলাম। নাম্বার 3, যেটা মানে একটা অর্থনীতিতে মানুষ ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু তারা কিছু বিনিয়োগ করে। ইন্স্যুরেন্সে প্রচলিত ধারার ইন্স্যুরেন্স সাধারণত 2 ধরনের, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে লাইফ বা জীবন বীমা। তো এই 2 সেক্টরে কিন্তু বিনিয়োগের একটা সুযোগ থাকে, মানুষ প্রিমিয়াম দেয় ভবিষ্যতের আনসার্টেইনটি যেটা আছে, ঝুঁকি যেটা আছে, সেখান থেকে সুরক্ষা থাকার জন্য। এখন সেই সেক্টরটাও কিন্তু বাংলাদেশে জনগণের আস্থা অর্জন করতে পারেনি। সুতরাং সবেধন নীলমণি যেটা থাকলো, সেটা হচ্ছে মানি মার্কেট, এবং মানি মার্কেটের এখানেও ডাইভার্সিফিকেশন দরকার। আমাদের এখানে তো শুধুমাত্র যে বাণিজ্যিক ব্যাংকগুলি হচ্ছে মানি মার্কেটের প্রধানতম প্লেয়ার, এর বাইরেও কিন্তু সেভিংস অ্যান্ড লোন অ্যাসোসিয়েশন আছে, ক্রেডিট ইউনিয়ন আছে, সেভিংস ব্যাংক আছে, আরও অপরাপর বিভিন্ন ধরনের কিন্তু আসলে এই মানি মার্কেট অর্গানাইজেশন আছে। উন্নত দেশগুলোতে এই ধরনের বহু মানি মার্কেট অর্গানাইজেশন আছে, কিন্তু আমাদের দেশে হচ্ছে কি, যে এই বাণিজ্যিক ব্যাংকগুলি হচ্ছে অল ইন ওয়ান। এরাই হচ্ছে আপনার হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং করে, রিয়েল এস্টেট ফাইন্যান্সিং করে, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিং করে, আপনার হচ্ছে কনজিউমার ক্রেডিট দেয়, শর্ট টার্ম লেন্ডিং করে, এরাই আবার হচ্ছে জনগণের কাছ থেকে আমানতের টাকাটা রাখে। তো সুতরাং এই 4 ধরনের প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থাপনা আছে, তার মধ্যে শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংকই এখানে বলতে পারেন যে আস্থার সংকট থাকলেও মানুষের যেহেতু অন্য কোনো জায়গায় যাওয়ার সেভাবে জায়গা নেই, তো সুতরাং
এই ভগ্নস্তূপের মধ্যেও জনগণ টাকা রাখছে, এটা আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। আমরা এও প্রত্যাশা করি যে যে সমস্ত কারণে ইতিমধ্যে বাণিজ্যিক ব্যাংকসমূহ প্রশ্নের সম্মুখীন হয়েছে, ধ্বংসের দ্বারপ্রান্তে এসে গেছে, সেই সমস্ত কারণের যাতে পুনরাবৃত্তি না ঘটে, এবং তাহলে জনগণ আরো পূর্ণ উদ্যমে তাদের সঞ্চয়গুলোকে এখানে সংরক্ষণ করতে সক্ষম হবেন। অতিরিক্ত তারল্য সংকটে যখন রেকর্ড 4,08,000 কোটি টাকা, তখন প্রশ্ন হচ্ছে ব্যাংকে টাকা নেই এমন সংকট কি কাটলো, নাকি ব্যাংকের টাকা অর্থনীতিতে প্রবাহিত করার সক্ষমতার সংকট এখনো রয়ে গেছে? কি বলবেন এই বিষয়ে? না, এখানে দুটো পরিসংখ্যান। একটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ব্যাংক ব্যবস্থার বাইরে এই মুহূর্তে নগদ টাকার যেটা আছে জনগণের হাতে, ধরে নেওয়া হচ্ছে যে প্রায় 4,00,000 কোটি টাকার মতো এরকম টাকাগুলো মানুষের হাতে আছে। এখন এই টাকাগুলো আসলে যদি মানুষের হাতে থাকে তো এটা অবধারিতভাবে ইনফ্লেশনটাকে ইনস্টিগেট করবে, এটা বাড়িয়ে দেবে। কারণ আমার হাতে টাকা আছে, বিনিয়োগের যদি সম্ভাবনা না থাকে, বিনিয়োগ মানে হচ্ছে সে ভবিষ্যতে কনজাম্পশন করতে চায়, ভোগ করতে চায়। এখন কনজাম্পশনের সেভাবে ক্ষেত্র পাচ্ছে না, তো সুতরাং তারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চায়। এখন বিনিয়োগের যদি আমরা জনগণকে সেরকম একটি সুযোগ বা পরিবেশ বা আস্থার জায়গাটা দিতে ব্যর্থ হই, তাহলে জনগণ কি করবে? এই মুহূর্তে সেই টাকাগুলো কিন্তু তারা হচ্ছে কনজাম্পশন করবে, আমরা এখান থেকেই শুনবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস, আর ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আপনি যেমনটা বলছিলেন সেটাও শুনতে চাই, এবং তার সাথে আমি একটু যুক্ত করতে চাই। এই যে খেলাপি ঋণের কথা যদি বলি, খেলাপি ঋণে যদি ব্যাংকিং খাতের সবচেয়ে বড় দুর্বলতা হয়, তাহলে টাকা উদ্ধারের ক্ষেত্রে এখন পর্যন্ত যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো কি যথেষ্ট কার্যকর বলে মনে করছেন কিনা, এই বিষয়ে প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা যেখানে ছিলাম যে জনগণের হাত যদি নগদ টাকার আধিক্য থাকে বলে, সেই ক্ষেত্রে সরাসরি এটা ইনফ্লেশনকে হিট করে। মানে জনগণের হাতে অতিরিক্ত টাকা, এই মুহূর্তে তারা হচ্ছে যেহেতু বিনিয়োগের কোনো সম্ভাবনা দেখছেন না, ভবিষ্যতে বিনিয়োগের সম্ভাবনা যদি তারা দেখতে না পান, বা সেই ধরনের পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে ব্যর্থ হই, তাহলে সেই ক্ষেত্রে জনগণ কিন্তু এই বর্তমানে গচ্ছিত টাকা দিয়ে তারা মানে কমোডিটি মার্কেটে তারা হচ্ছে সেবা পরিষেবা এবং হচ্ছে আইটেম সমূহ বেশি দামে কিনতে মানে বাধ্য হবেন। এই স্টেটটাকে আমরা বলি যে ইনফ্লেশন স্টেট, এবং সেই ইনফ্লেশনটা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে জনগণের কিন্তু দুর্দশা বেড়ে যাবে। তো সুতরাং এটা কোনোভাবে আমাদের কোনো ভালো কোনো পরিসংখ্যান না যে ব্যাংক ব্যবস্থার বাইরে এত বেশি সংখ্যক অর্থ তারল্য বা লিকুইড অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। এখন এই টাকাটা যে ব্যাংকে নিয়ে আসবেন সেটারও একটা সক্ষমতার একটা বিষয় আছে। দেখুন যে আমাদের সবগুলো ব্যাংক কিন্তু দুরবস্থায় আছে এরকম না। বেশ কিছু ব্যাংক আছে তারা কিন্তু আসলে তারল্যে আধিক্য রয়ে গেছে, আবার অনেক ব্যাংক আছে তারা সাফার করছে। এই যে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে শুরু করে অন্যান্য যে ইসলামী ব্যাংক আছে এবং রাষ্ট্রায়ত্ত আরো বেশ কিছু ব্যাংক, তারা কিন্তু আসলে তারল্যে তারা হচ্ছে খুব সমস্যা কিন্তু মধ্য দিয়ে যাচ্ছে। তো সুতরাং যে সমস্ত ব্যাংকে এই মুহূর্তে তারল্যের সারপ্লাস আছে, আধিক্য রয়ে গেছে, তারা কিন্তু আসলে নতুন একটা সংকটে পড়তে যাচ্ছে। তারা তারল্য সংকটে রাখা মানে মানে এক্সেস লিকুইডিটি, এটা কিন্তু ব্যাংকের জন্য ভালো কিছু না। এটা লিকুইডিটি কম থাকাও যেভাবে মানে ক্ষতিকর একটা দিক, ভালো দিক নয়, আবার এক্সেস লিকুইডিটি এটাও কিন্তু একই রকম একটা সমস্যার ইন্ডিকেট করে। কারণটা হচ্ছে কি যে ব্যাংক একই সাথে হচ্ছে তারা আমানত সংগ্রহ করে এবং সে আমানতের অর্থ তারা হচ্ছে ঋণ হিসেবে বিতরণ করে, এবং ঋণের উপরে তারা হচ্ছে সুদ পায়, আমানতের উপরে সুদ প্রদান করে। এই দুটার যে পার্থক্য সেটাকে আমরা বলি স্প্রেড। এই স্প্রেড দিয়েই কিন্তু হচ্ছে ব্যাংকের সমস্ত কার্যকলাপ নির্বাহ করা হয়, পরিচালন ব্যয় বলেন বা ফিক্সড এক্সপেন্ডিচার বলেন, সেগুলো কিন্তু এখান থেকে নির্বাহ হয়। এখন এই যে সমস্ত ব্যাংক তারা হচ্ছে ডিপোজিট সংগ্রহ করেছে, এটার উপরে সুদ কিন্তু দিতে হচ্ছে। প্রত্যেকটা দিন যাচ্ছে, প্রত্যেকটা মাস যাচ্ছে, সুদ কিন্তু কাউন্ট করতে হচ্ছে। তাহলে সুদ ব্যয়টা বেড়ে যাচ্ছে, কিন্তু এই টাকা যখন আমি বিনিয়োগ করতে পারছি না, এর অর্থ এটার উপর থেকে আমি কোনো সুদ আয় জেনারেট করতে পারছি না, তাহলে আমাকে ইনকাম যেখানে হচ্ছে কমে যাচ্ছে বা জিরো, তার উপরে কিন্তু সুদটা দিতেই হচ্ছে। তাহলে নেগেটিভ স্প্রেড। তাহলে এটা কিন্তু ব্যাংক যারা ব্যবস্থাপক আছেন তাদের জন্য এক ধরনের ব্যাংক ব্যবস্থাপনার জন্য একটা ঝুঁকির তৈরি করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা এটাও ইন্ডিকেট করে যে ব্যাংক থেকে তাহলে মানুষ কেন ঋণ গ্রহণ করছে না।
তাহলে এটা বোঝানো যাচ্ছে যে যেহেতু এই মুহূর্তে যে কস্ট অফ ডুইং বিজনেস বা ব্যবসা করার যে ক্ষেত্র যেটা, সেটা কিন্তু খুব বেশি সুষমভাবে এখানে বিরাজ করছে না। মানে ব্যবসা করার জন্য আপনার যে সমস্ত এলিমেন্ট দরকার আছে, এটা ঠিক যে আমরা গণতান্ত্রিক সরকার পেয়েছি এবং হচ্ছে রাজনৈতিক যে অস্থিরতা সেটা অনেকাংশে কমে গিয়েছে, কিন্তু সাথে সাথে এটাও সত্যি যে দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে কাঁচামাল সমূহ আছে, মানে শিল্পের যে রসদ যেগুলো আছে, এক কথায় বলতে গেলে যে জ্বালানি আছে, এনার্জি বা ফুয়েল যেটা আছে, সেটার জন্য কিন্তু আমাদের দেশের শিল্প কারখানাগুলো সাফার করছে। দিনকে দিন প্রত্যেক দিন আপনি শুনবেন, আপনার মিডিয়াতে, আপনার টেলিভিশনে হয়তো রিপোর্ট করছেন যে আজকেও কোনো না কোনো হয়তো কটন মিল অথবা অন্য কোনো ফ্যাক্টরি হয় বিদ্যুতের অভাবে অথবা সরাসরি অন্যান্য কাঁচামালের অভাবে এ সমস্ত প্রতিষ্ঠান হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। অনেক মানুষ পথে বসবে, তারা বেকার হয়ে যাচ্ছে। এখন এটা যদি চলতে থাকে তাহলে তো দেশের অর্থনৈতিক উন্নয়ন যেটা, সেটা তো বিঘ্নিত হবে। এমপ্লয়মেন্ট জেনারেশন যেটা, সেটা তো ব্যাহত হবে। দারিদ্র্য বিমোচন সেটা কিন্তু ব্যাহত হবে। সরকারের পক্ষে হয়তো মুষ্টিমেয় মানুষকে আপনি সেফটি নেট এর আওতায় বিভিন্ন কার্ড ফ্যাসিলিটির মাধ্যমে তাদেরকে হয়তো আপনি কিছুটা সিকিউরিটি দিতে পারবেন জীবনযাত্রা ব্যয় নির্বাহের জন্য। কিন্তু আপাত জনসংখ্যা যেটা আছে, আপামর যে জনসংখ্যা আছে, তাদেরকে তো আপনি সবাইকে তো সরকার এভাবে ফিডিং করতে পারবেন না। তো সুতরাং বেসরকারি খাতের এই মুহূর্তে যে দুর্দশাপূর্ণ একটা অবস্থায় রয়েছে, যে বাইরের দেশ থেকে যে জ্বালানি সরবরাহের যে বিঘ্নতা ঘটছে, তার ভিত্তিতে এখানে হয়তো বিদ্যুৎ উৎপাদন বা সরাসরি কাঁচামাল সরবরাহে যে আমাদের এখানে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, সাপ্লাই চেইনটা বিঘ্নিত হচ্ছে, ইন্টারাপশন হচ্ছে, এই সমস্ত জায়গায় যেহেতু খুব বেশি একটা আস্থার পরিবেশ দেখতে পাচ্ছেন না, সুতরাং ব্যবসায়ী মহল, উদ্যোক্তা মহল, তারা কিন্তু তাদের এই কারখানাগুলো, চালু কারখানাও ভবিষ্যতে জন্য হয়তো এটা শাটডাউন করে রেখে দিচ্ছেন। তো এরকম একটা অবস্থায় কিন্তু আসলে সরকারের জন্য স্বস্তিকর নয়। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে খেলাপি ঋণ আদায়ের জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো কিনা। আমরা সত্যি খুবই ব্যথাতুর বলতে পারেন যে আমরা যারা হচ্ছে এই অর্থনীতির প্রায়োগিক সেক্টর যেটা আছে, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, পুঁজিবাজার, এই সমস্ত কিছু নিয়ে আমরা যারা লেখালেখি করি, পড়াশোনা করি বা গবেষণা করি, আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে এই খেলাপি ঋণের এমন একটা স্টেট আমাদেরকে দেখতে হলো যেটা বিশ্বের অন্য কোনো দেশে এরকম ভাবে মানে নিজের প্রতিষ্ঠানকে, নিজের দেশের প্রতিষ্ঠানকে এইভাবে মানে আহত করা, এগুলোকে ধ্বংস করা অন্য কোনো দেশের মানুষ এসে করেছে সেটা হয়তো একটা আমরা সান্ত্বনা খুঁজে পেতে পারতাম। কিন্তু এই দেশের মানুষই, সেটা রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে ব্যাংকের যারা এই মুহূর্তে অধিষ্ঠিত আছে, তারাও অনেকে হয়তো যুক্ত ছিলেন, রেগুলেটরি কর্তৃপক্ষ তাদেরও অনেকে যুক্ত ছিলেন। সুতরাং সবাই সম্মিলিতভাবে এই সমস্ত জনগণের প্রতিষ্ঠানকে পথে বসানোর যে বন্দোবস্ত করেছিলেন, তার নাম হচ্ছে মূলত এই খেলাপি ঋণ কালচার। এখানে হ্যাবিচুয়াল ডিফল্টার আছে, যারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে খেলাপি, যারা হচ্ছে মাসলম্যান, যারা কালোবাজারি, যারা হচ্ছে রাজনৈতিক পেশি শক্তি দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে একের পর এক বড় করেছে, তাদের উদ্দেশ্যই ছিল এই টাকা আর তারা পরিশোধ করবেন তা, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরো বেশ কিছু কারণে, যৌক্তিক কিছু কারণও থাকতে পারে, আমি ঢালাভাবে এটা বলতেও চাই না। যেমন করোনা চলে গিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইউরোপে যুদ্ধ, ডোনাল্ডের শুল্ক নীতি, বাংলাদেশেও একটা রাজনৈতিক অস্থিরতা ছিল, অন্তর্বর্তী সরকার ছিল, সামষ্টিক কারণেও কিন্তু আসলে এখানে এক ধরনের অনেক যারা ভালো ব্যবসায়ী, তারা হয়তো সঠিকভাবে ব্যবসা করতে পারেন নাই, তারা হয়তো কিছুটা এখানে খেলাপি ঋণের মধ্যে আছে। কিন্তু সামষ্টিকভাবে একটা দেশের ব্যাংকিং ব্যবস্থায় যদি 35% বা তার চেয়েও বেশি মানে খেলাপি ঋণ হয় গড়ে, তাহলে সেই দেশের ব্যাংকিং ব্যবস্থায় কিভাবে টিকে থাকে? এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকাগুলো আমরা উদ্ধার করতে পারবো কিভাবে? উদ্ধার করতে পারবো, একটা হচ্ছে নেগোসিয়েশন। এখানে আমি বারবার বলি বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে আমাদের সমস্যাটা হচ্ছে অর্থনৈতিক, কিন্তু সমাধানটা অনেকাংশে রাজনীতির মধ্যে রয়েছে। যে অর্থনৈতিক সমস্যা, মানুষ টাকা নিয়েছে কিন্তু ফেরত দিচ্ছে না, এখন ফেরত দেওয়া এটা তার হচ্ছে দায়িত্ব, লিগ্যাল প্রসিডিংস। আমি মানুষের কাছ থেকে টাকা নিয়েছি, অন্য প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েছি, আমি সব উদ্যোগে এই টাকাগুলো সুদে আসলে পরিশোধ করবো, এখন সে করছে না, অর্থাৎ সেই ইকোনমিক্সের যে রুল সেটা ফলো করছে না, তাহলে তাকে রাজনৈতিক এখানে হস্তক্ষেপ দরকার। আর তাকে আরো একটি বিষয় রয়েছে, দেশের অর্থনীতির সবচেয়ে বড় বোঝা হয়ে এখন দাঁড়িয়েছে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ। এই অর্থ বিদেশে পাচার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোথায় দেখছেন? না, অর্থ যখন হচ্ছে কোনো দেশে চলে গিয়েছে, দেখতে হবে যে এই টাকাগুলো কিভাবে চলে গিয়েছে। এখন বৈধ পন্থায় যদি কেউ টাকা নিয়ে চলে যায়, সেখানে সরকারের কিছু করা নেই। আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে
যে সে এই টাকাটা এই দেশ থেকে অবৈধভাবে উপার্জন করেছে এবং অবৈধভাবে এটা লন্ডারিং করেছে, মানি লন্ডার করেছে। তো সুতরাং তাকে এন্টি মানি লন্ডারিং লতে তখন হচ্ছে এটাতে নিয়ে আসা সম্ভব হবে। কিন্তু বাংলাদেশে সে এখানে সৎভাবে ব্যবসা করেছে, এখানে ট্যাক্স দিয়েছে এবং সে এখানে বিনিয়োগের ক্ষেত্রটা না দেখতে পেয়ে সে হয়তো মালয়েশিয়াতে বিনিয়োগ করেছে বা কানাডাতে বিনিয়োগ করেছে। এখানে হয়তো লিগ্যাল প্রসিডিংস দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, মুক্তবাজার অর্থনীতির দেশ। আমার টাকা আমি কোথায় বিনিয়োগ করব? আমরা তো জাপানিজদেরকে বলি আপনার টাকা এখানে নিয়ে এসে বিনিয়োগ করেন। আমাদেরকেও তো অনেকে বলে যে ঠিক আছে বাংলাদেশ থেকে আপনি বিনিয়োগকারী হিসেবে কানাডাতে আসেন, আপনাকে সিটিজেনশিপ দেব, নানা কিছু দেব। তো সুতরাং এই যদি হয়ে থাকে যে সে এখান থেকে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, অবৈধ পন্থায় এখান থেকে টাকা নিয়ে গিয়েছে, দেশের যে আইন কানুন আছে সেটা মানে ভেঙেছে, এটা প্রমাণ করার সাপেক্ষে আন্তর্জাতিক আদালতে বা যে দেশে নিয়ে গিয়েছে এটা যদি ট্রেস আউট করা সম্ভব হয়, তাহলে আমার কাছে মনে হয় কিছু অর্থ ফেরত নিয়ে আসা যেতে পারে। তবে এই ইতিহাসটা, এই হিস্ট্রিটা খুব বেশি সুখের না। কারণটা 2016 সালে বাংলাদেশ থেকে যে রিজার্ভ চুরি হয়েছে, সেই রিজার্ভ চুরির অর্থ আজকে 10 বছর হয়ে গেছে, আমরা এখনো কিন্তু সেই মামলার যে আসলে চার্জশিট বা সেখানে তাদের কাদের নাম আছে এই সমস্ত কিছু আমরা প্রকাশ করতে ব্যর্থ হয়েছি। সুতরাং বিদেশে টাকা চলে গেলে সেই টাকাটা দেশে ব্যাক করা এই ধরনের মানে খুব বেশি সুখকর কোনো ইতিহাস আমাদের নেই। বাট আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, সরকার উদ্যোগ নিয়েছে, বিভিন্ন দেশে তারা লবিস্ট নিয়োগ করেছে, আইনজীবী নিয়োগ করেছে, তাদেরকে কমিশন বেসিসে আপনি যদি টাকা উদ্ধার করে দিতে পারেন তাহলে আপনাকে ফি দেব, আপনি যদি টাকা উদ্ধার করতে না পারেন তাহলে ফি দেব না। সুতরাং সরকারের উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই। তারপর সবচেয়ে বেশি মোটিভেশন দরকার, যে বা যারা হচ্ছে এই টাকাগুলো নিয়ে গিয়েছে তাদেরকে মোটিভেট করা যে তোমরা জনগণের টাকা জনগণের কাছে ফেরত দাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।